আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সেই ভালোবাসা দিয়েই আমি আমার ভিডিওটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই ভিডিওটা কেমন হয়েছে সেটার জন্য আপনারা একটু দেখে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই আলুর পরোটা আহ, অনেকেই বানাতে পারে না। জানেন, আমি যখন বানাতে শুরু করেছিলাম সংসারের প্রথম জীবনে, তখন আমি বানাতে পারি না বিধায় এক পর্যায়ে বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে আমি আর বানাবো না কখনোই। কারণ এটা বানাতে হলে অনেক টেকনিক লাগিয়ে তারপরে বানাতে হয়। কারণ এটা শুধু এমন একটা আলুর পরোটা যে বেশি আলু না দিলে মজা হবে না। এটা ঢাকাইয়াদের প্রিয় খাদ্য। এবং কলকাতায়, দিল্লিতে আমি হোটেলে যখন গিয়েছিলাম তখন আমি দেখেছি যে ওরা এত সুন্দর করে আলুর পরোটা বানিয়ে থাকে। আর আলু এত পরিমাণে বেশি দেয় যে আটার ময়দার থেকে আলু পরিমাণ অনেক বেশি থাকে। আর সেই আলু যদি আপনারা যদি বানাতে চান তাহলে কিন্তু প্রথমেই শুরুতেই কিন্তু হবে না। সব আলু বের হয়ে যাবে, ময়দাটা থেকে যাবে রুটির মতন, আর সবগুলি আলু বের হয়ে যাবে। সেই করতে গিয়ে আমি আমার জীবনে অনেক দিন আমি বানাতে পারিনি। তারপরে আমার হাজব্যান্ড নিজে আমাকে শিখিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ডকে আমার শ্বশুর শিখিয়েছিল, আর সেই আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে। এরপর থেকে প্রায় অনেকটা বছর ধরে আমি আমার হাজব্যান্ডকে খাওয়াতে পারি। আমার হাজব্যান্ডের প্রিয় খাদ্য এটা। আর প্রিয় খাদ্য বলতে যে একেবারে প্রতি সপ্তাহে খেতে হবে এমন কোনো কথা নেই। 15 দিনে 10 দিনে একদিন হলেও খেতে চায়। সেই জন্য আমি ভালো করে শিখে নিয়েছি বিধায় আমি বানাতে অনেক বছর ধরে আমি বানাতে পারি। আমার সংসার জীবনের প্রথমে কিন্তু আমি বানাতে পারতাম না। আর সেটার ইতিহাসটা তো বলেই দিলাম আপনাদের কাছে। আর দিল্লিতে যখন আমরা খাই সকালবেলার নাস্তা, তখন হোটেলে অর্ডার দিলে এই আলুর পরোটা বলতে ওরা আলুর পরোটাই ভাবে। যদি আমরা পরোটার অর্ডার দিয়ে থাকতাম তখন ওরা আলুর পরোটা নিয়ে আসতো। এতে করে আমাদেরও ভালো হতো যে আমরা খেতে পারছি মজার মজার খাওয়া। আর সেই আলুর পরোটা, ওরা পরোটা বলতেই কিন্তু আলুর পরোটা ভাবে। আর সেই জন্যই আমরা পরোটার অর্ডার দিলে ওরা আলুর পরোটা নিয়ে আসতো। আর সেই চিন্তা করে আমরাও বাংলাদেশে কিন্তু ঢাকাইয়াদের মধ্যে এই রেওয়াজটা রয়ে গেছে। কিন্তু আমরা গ্রামে বসবাস করতাম। আমার দেশ যেমন গ্রামে আছে, ঢাকাইয়াদের তো দেশ বলতে ঢাকাই। আর ঢাকায় যারা বসবাস করে তাদের তো গ্রাম অবশ্যই আছে সবার। স অনেকেরই 90%ই গ্রামের মানুষ ঢাকায় থাকে। আর এখন তারপর আর কি এই নিয়ে আর আলোচনা করে না করে আমি আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এই আলুর পরোটাটা বানানোর জন্য আমি একদম আলু কিভাবে ভাজা হয়েছে সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে কথায় আমি অন্য কথায় চলে গিয়েছিলাম, কিন্তু ভাজাটা তো দেখে নিয়েছেন কেমন হয়েছে। আর প্রথমেই শুধু পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে, তেল কিন্তু পরিমাণে কম দিতে হয় আলুর মধ্যে, আর না হয় আলু একদম তেল চিটচিটে হয়ে গেলে তেলটা পরোটার মধ্যে একদম উপর দিয়ে ভেসে ওঠে। আর সেই জন্যই কিন্তু একদম অল্প তেলে ভাজতে হয়। আর তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আলুটা অনেকক্ষণ ভেজে নিতে হয়। ভেজে নেওয়ার পর নামানোর আগে ভাজা লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা বেশি করে পরিমাণে দিতে হয়। যত বেশি দেওয়া যায় ততই বেশি মজা হয়।
তারপর বানানোর সিস্টেমটা দেখে নিন আপনি। আমি যেভাবে ময়দাটা আমি অনেক সব কিছুর আগে কিন্তু আমি ময়দাটা আলু সিদ্ধ যখন দিয়েছি তখন ময়দাটা আমি গুলিয়ে রেখেছি, এতে করে বানানোর সময় একটু আলুও বের হবে না। ময়দাটা একটু নরম নরম করে মাখাতে হবে। ময়দাটা মাখানোর জন্য তেল আর লবণ দিয়ে তারপরে পানি দিয়ে ময়দাটা নরম নরম করে মাখিয়ে নিতে হয়। এই এতে করে কিন্তু পরোটা বানালেও অনেক টেস্ট হয় ময়দা যদি নরম হয়। পরোটা বানালেও কিন্তু অনেক মজা হয় এইভাবে নরম করে বানালে। আর দেখুন অনেকগুলি আলু করে দিয়েছি আমি ভিতরে, তারপরেও দেখুন একটু বের হয়নি। এভাবে যদি পরোটা বানানো যায় আলুর পরোটা তাহলে কিন্তু ফুলেও উঠবে, অনেক সুন্দর করে ফুলে ওঠে। আর প্রথম পরোটা তো প্রথমেই আমি দিলাম, এটা কিন্তু বেশি ফুলবে না। দ্বিতীয়গুলি তৃতীয়গুলি সবগুলি ফুলে ওঠে। আর প্রথম পরোটাটাই একটু তাওয়ার মধ্যে দেওয়ার পর তাওয়াটা একটু তেমন হিট কম হয়ে যায়, এই জন্য হয়তো প্রথম পিঠা, প্রথম সেমাই, প্রথম যা রান্না করি আমি সবই মনে হয় যেন একটু একটু ব্যাঘাত ঘটে। আর দ্বিতীয়টা তারপর কেমন জানি প্রথমটাই ভালো হয়ে গেল, অবাক লাগছে আমার কাছে। আর দ্বিতীয়টা তৃতীয়টা সবসময় ভালো হয় পোয়া পিঠার ক্ষেত্রে আর পরোটার ক্ষেত্রে এরকম হয়, আর পাটিসাপটা পিঠার ক্ষেত্রে। তারপর আরেকটা বানালাম, ওইটাও ভালো হলো, সুন্দরভাবে ফুলে ওঠে। আর অল্প অল্প তেল দিয়ে ভেজে নিলাম। যাদের ইচ্ছা হবে তেল না দিলেও কিন্তু আলুর পরোটাতে আলুর অনেক বেশি দেওয়া থাকলে আলুর পরোটা এমনিতেই মজা হয়ে থাকে। এতে করে কোনো তেল না দিলেও চলে। আমার পরোটাগুলির মধ্যে এক পাশে তেল দিয়েছি, আরেক পাশে তেল মনে হয়েছে শুকনা হয়েছে, এতে করে অনেক ভালো লাগছে। এইভাবেই আলুর পরোটাগুলি বানিয়ে সকালের নাস্তা হিসেবে আমরা খেয়ে নিয়েছি। তারপর সারাদিন আর ভিডিও করা হয়নি ব্যস্ততার কারণে। তারপর সন্ধ্যার পর কিছু নাস্তা খাবে ভেবেছি। কিছু নাস্তা বলতে আলুর পরোটাই ছিল, ওইটাই গরম করে দিলাম সন্ধ্যার সময়। আর দুপুরবেলা তো রান্না বান্না তাড়াহুড়া করে নিলাম। এরপরে নাস্তা খাওয়ার পর ভাবলাম যে ড্রাগন ফ্রুটটা এনেছিলাম কেটে দেই। কেটে দেওয়ার পর এই ড্রাগন ফলটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম। দুইটা ড্রাগন ফলই 1 কেজি 100 গ্রাম হয়েছিল। ভাবলাম যদি মিষ্টি না হয় সেজন্য বেশি করে কিনিনি। আর এই জন্য ড্রাগন ফলটা বেশ বড় বড় ছিল, কিন্তু মিষ্টি একটু বেশি মিষ্টি ছিল না। মোটামুটি মিষ্টি ছিল, কিন্তু খাওয়ার মতন হয়েছে। আর বেশি মিষ্টি হলে হয়তো আর না আনলে কিন্তু আফসোস থাকতো। এখন আর কোনো আফসোস নাই যে বেশি মিষ্টি না, যতটুকু এনেছি অতটুকু একবার খেয়ে শেষ করে নিলেই চলবে। হয়তো আরেকদিন অন্য দোকান থেকে কিনবো। আর মিষ্টি বুঝে কিনতে হবে, যে লাল টুসটুসে থাকলে হয়তো মিষ্টি বেশি থাকে, আর একটু কাঁচা আর পাকা দেখলে মনে হয় মিষ্টিটা একটু কমই থাকে, কিন্তু ভিতরে পরিপূর্ণতাই হয়েছে, তারপর মিষ্টিটা একটু কম লেগেছে। এতে করে কোনো অসুবিধা হয়নি। আমরা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর কাটার পর দেখুন কত সুন্দর লাগতেছে। মনে হচ্ছিল যে ড্রাগন ফ্রুট খেলে আমার হাজব্যান্ড খালি বলে ভিতরে ভাজা কালিজিরা দিয়ে রেখেছে আল্লাহ তাআলা, না হয় মুখে কেমনে এত কালিজিরা ভাজার মতন দাঁতের মধ্যে লাগে। আর আমি তো শুনে হাসতে হাসতে শেষ হয়ে যাই। বলে আল্লাহর কুদরতি খেলা এটা, যে কালিজিরা ভাজা ড্রাগন ফ্রুটের ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ। এটাই আমরা